তোমাদের যদি থাকে ভয়, হ্যাঁ তোমাদের যদি থাকে ভয় পলিটি সাবজেক্ট নিয়ে, তাহলে চলে এসছো একদম ঠিক জায়গায়। কারণ আজ আমি তোমাদেরকে বলবো আমাদের দেশ কিভাবে চালনা হয় এবং দেশের মধ্যে সংবিধানের কি ভূমিকা, কি বৃত্তান্ত, দেশের নিয়ম কানুন কিভাবে সংবিধানের মাধ্যমে আমরা ফলো করে চলে থাকি, এই সমস্ত কিছু সংবিধানের মধ্যে কি আছে না আছে সমস্ত খুঁটিনাটি ডিটেলস তোমাদের আজকে আমি বলবো। মোদ্দা কথা, আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ করো, এই যে কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে রেখেছি বিগত বছরে আসা, দেখো ফুড এসআইতে আসা প্রশ্ন, নেক্সট যদি দেখো রেলওয়ে এনটিপিসিতে আসা প্রশ্ন, নেক্সট যদি দেখো দিল্লি পুলিশে আসা প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন তোমরা নিজেরা করতে পারবে, তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই, যেখানে আমরা আমাদের এই যে সংবিধান কি তার বিষয়ে আমরা সমস্ত খুঁটিনাটি ডিটেলস জানবো এবং তার সাথে সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করে সেগুলো আমি কভার করব। চলো তাহলে ক্লাস শুরু করে দিই। আচ্ছা, তার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস, প্রচন্ড পরিমাণে সুখবর একটা জানিয়ে রাখি, যে তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু 6.0 একদম 0 to প্রো লেভেলের যে ব্যাচ সেটা কিন্তু লঞ্চ হতে চলেছে। তোমাদেরকে আমি এখানে বিস্তারে বেশি কিছু বলবো না, সুজন স্যারের একটা ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা পিন কমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা বিস্তারে ভিডিও দেখতে পারো। এই যে 0 to প্রো মানে আমাদের সব থেকে পপুলার ব্যাচ, এই 0 to প্রো ব্যাচে একদম যারা 0 থেকে শুরু করছো তাদেরকে প্রো লেভেল নিয়ে গিয়ে চাকরি পাওয়ানোর দায়িত্ব আমাদের। আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, দেখতে পাচ্ছ 0 to প্রো ম্যাথস 6.0, ইংলিশের রয়েছে, জিএসজিকে যেখানে আমি তোমাদের পড়াবো হচ্ছে পলিটি কম্পিউটার। আর চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষায় যখন আসবে না, এরা তুড়ি মারবে, তুড়ি মেরে উত্তর করে দিয়ে আসবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু সেম রিভিউ, পরের বার এসে তোমরাও সেম রিভিউ দিয়ে চলে যাবে। চলো আমি বিস্তারে কিছু বলছি না, তোমরা স্যারের ভিডিওটা দেখে নিয়ে সেখানে ক্লিয়ার বুঝে যাবে সমস্ত কিছু। আমরা সরাসরি চলে যাই আমাদের আজকে পড়াশুনোর পর্বে। দেশ, এই যে এত বড় বৃহৎ আকারের দেশ ভারতবর্ষ, এই দেশটা শাসন করার জন্য দরকার একটা বিস্তারিত নিয়মাবলীর একটা বই, যে বইটা কিন্তু অনেকটা বলতে পারো আমাদের ধর্মগ্রন্থ, যেমন আমাদের ধর্ম কিভাবে মেনে চলতে হবে সেটা শেখায়, যে কোনো ধর্মগ্রন্থ হতে পারে, তেমনি আমাদের এই যে বইটা দেখতে পাচ্ছ, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের ধর্মের গ্রন্থ বা বলতে পারো ভারতের মেন গ্রন্থের মতন, যেটা ফলো করে আমরা আমাদের দেশটায় কিন্তু চালনা করি, সরকার আমাদের দেশটাকে চালনা করে। আমরা আমাদের অধিকার, আমাদের যত রকমের কর্তব্য, দায়িত্ব, সমস্ত কিছু নিয়মাবলী এই বইটার মধ্যে থেকে পাই। এবং এই সাবজেক্টটা বা এই বইটাকে পড়ার যে সাবজেক্ট সেটাই হচ্ছে পলিটি। এই বইটা যদি একটু খুলে দেখি, মানে আমি হাতে কলমে তো তোমার দেখাতে পাচ্ছি না খুলে, তাই জন্য ছবিগুলো এনেছি, বইটা যদি খুলে দেখি না, প্রথম পাতায় দেখতে পারবে এরকম অশোক স্তম্ভ কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এই বইটায় কি রয়েছে, নেক্সট এই বইটায় কিন্তু একের পর এক অনেক জিনিস রয়েছে, যেমন দেখি প্রথমেই রয়েছে প্রস্তাবনা। এই যে এটাকে বলে প্রস্তাবনা, মানে এই যে বইটা যে লেখা হচ্ছে, মানে আজ নয় কিন্তু, যখন দেশ স্বাধীন হচ্ছিল না সেই সময় বইটা লেখা হচ্ছিল, মানে স্বাধীনতাও হচ্ছে, এই বই লেখারও কাজ চলছে। এই বই যখন লেখা হচ্ছে, প্রথম আমাদের সংবিধান দেশটাকে কেমন সাজাতে চেয়েছিল সেই সমস্ত একটা ধারণা তখনই দিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে ধারণা দেওয়া হয়েছিল সেটাই কিন্তু আমরা প্রিয়াম্বেলে দেখতে পাই, যে দেশটা কিভাবে সাজানো হবে, দেশটাকে আমরা কেমন ভাবে সাজাবো, অনেক কিছু লেখা রয়েছে। এখানে তোমাদের আমি বিস্তারে পড়ে দেখাচ্ছি না। এই যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা দেশ তৈরি করব, যার মধ্যে প্রত্যেক নাগরিকের মধ্যে কিন্তু ভ্রাতৃত্ববোধ থাকবে, সবার মধ্যে কিন্তু একতা থাকবে, সবার মধ্যে কিন্তু সংহতি থাকবে, এরকম অনেক কিছু কিন্তু প্রতিজ্ঞাপূর্বকভাবে আমরা নিজেদের সংবিধানের একদম প্রথম দিকেই কিন্তু রেখে দিয়েছি। এবার দেখো, এটা হচ্ছে প্রস্তাবনা। আমাদের সংবিধানে তাহলে কি রয়েছে, একটা রয়েছে প্রস্তাবনা। ভালো করে বুঝবে কি বলছি, সংবিধান হচ্ছে এমন একটা বই, যে বইটা আমাদের দেশটা কিভাবে চালনা হবে, তার কোন কোন নিয়মাবলীতে কি লেখা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি ডিটেলস দেওয়া রয়েছে। যার প্রথম জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তাবনা রয়েছে। তাছাড়া পয়েন্ট ওয়াইজ, মানে ব্যাপারটা বোঝো, 1 2 3 4 করে একদম লিটারালি পয়েন্ট ওয়াইজ, নাম্বার ওয়াইজ আমাদের দেশ কিভাবে চালানো হবে সেটা লেখা রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি ধারা।
বা আর্টিকেল, তোমাদের আমি অনেকবারে আর্টিকেল শব্দটা বলবো, বা পলিটির তোমরা প্রশ্ন খুলে দেখলেই দেখতে পাবে আর্টিকেল, বিভিন্ন আর্টিকেলের প্রশ্ন করে। তো এই আর্টিকেলগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন সমূহ, নির্দেশ সমূহ দেশকে শাসন করার। তো আমাদের এই সংবিধানের মধ্যে ধারা রয়েছে বেশ কিছু। আমাদের এই সংবিধানে এই ধারাগুলোকে না আবার ভাগে ভাগে, খণ্ডে খণ্ডে বিভক্ত করে রাখা রয়েছে। এই ভাগে খণ্ডে যে বিভক্ত করে রাখা রয়েছে এগুলোকে বলা হয় অংশ। মানে আমাদের সংবিধানে বর্তমানে 448টা, বর্তমানে যদিও 470টা রয়েছে, কিন্তু আমরা আমাদের সুবিধার্থের খাতিরে আমাদের সমস্ত বইপত্রে তোমরা পাবে 448টা। তো এই 448টা ধারাকে না টোটাল 25টি খণ্ডে বিভক্ত করে রাখা রয়েছে। খণ্ড মানে কিছুই না, পার্টে পার্টে টাইপ ওয়াইজ বিভক্ত করে রাখা রয়েছে। যেমন তোমরা টাইপ ওয়াইজ অঙ্ক প্র্যাকটিস করো, ইংলিশ প্র্যাকটিস করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তেমনই টাইপ ওয়াইজ। সাথে কিছু রয়েছে তপশিল, সব দেখাবো তোমাদের, একটু দাঁড়িয়ে যাও, পুরো ক্লাসটা করো। চ্যালেঞ্জ করতে পারি যে সংবিধানের ব্যাপারে না একটা ওপরের ধারণা, একদম ওভারঅল প্রথম একদম প্রাথমিক ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সাথে নিজেরা উত্তর করবে। দেখো তপশিল রয়েছে টোটাল 12টা, এবং এই সংবিধানকে না অনেকবার পরিবর্তন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তাহলে টোটাল আজ অব্দি কিন্তু 106 বার সংবিধানকে সংশোধন করা হয়েছে। তাহলে কি বুঝতে পারছি, আমার সাথে একটু রিক্যাপ করো। সংবিধান একটা বই, এই যে সংবিধান বইটার মধ্যে আমাদের দেশ শাসনের নিয়মাবলী লেখা রয়েছে সুস্পষ্টভাবে, বুঝে গেছো তোমরা, এটাকে আমরা বলি সংবিধান। এবার এই যে নিয়মাবলীগুলো পয়েন্ট ওয়াইজ 1 2 3 নাম্বার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। এই যে নাম্বার ওয়াইজে দেওয়া রয়েছে এগুলোকে আমরা বলি হচ্ছে ধারা বা আর্টিকেল। কি বলি? ধারা বা আর্টিকেল। এবার এই যে ধারা বা আর্টিকেলগুলোকে না অংশে বিভক্ত করে রাখা রয়েছে, পার্ট ওয়াইজ, মানে টপিক ওয়াইজ, বিভিন্ন জিনিসকে বিভিন্ন পার্টে ভাগ করে রাখা রয়েছে। তাহলে বর্তমানে আমাদের 448টা বা কারেন্ট নাম্বার যদি বলি 470টা ধারা রয়েছে, যেগুলোকে টোটাল 25টি ভাগে ভাগ করা রয়েছে। এবং তাছাড়াও একটা লিস্ট রয়েছে যেটাকে বলা হয় তপশিল, যেটি রয়েছে 12টা। এবং এই সংবিধানকে অনেকবার পরিবর্তন করা হয়েছে, যেটাকে বলা হয় সংবিধান সংশোধনী, যেটা রয়েছে 106 বার কিন্তু হয়েছে। এবং একদম প্রথমে রয়েছে প্রস্তাবনা। এই হচ্ছে মোটামুটি আমাদের সংবিধানের বিষয়বস্তু। এবার আমরা ভেতরে যাব, ভেতরে দেখবো এক এক করে। ভেতরে দেখার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, দেখো এই যে যেভাবে তোমাদের আমি বললাম না, এরমভাবেই না একদম বেসিক বুঝো, বেসিক মানে বুঝো ছোটবেলার ঘাটতি। অনেকেরই তোমাদের কিন্তু পলিটি সাবজেক্টটা থাকে না, তোমাদের পলিটি সাবজেক্ট স্কুলে থাকেই না, পলিটিক্যাল সায়েন্স থাকে, তা অধিকাংশ ছেলেপেলেই নেয় না ভয়তে। তো এই যে দেখতে পাচ্ছ যেমন হয় পড়াচ্ছি, ঠিক এরমভাবেই তোমাদের ওই যে ছোটবেলার ভয়, ভীতি, ঘাটতি, বাবা গো আর্টিকেল আমি পারি না, আমার মাথা ধরে যায়, কি সব আর্টিকেল, ওই যে বেসের যে কমজোরি সেটা আমি ক্লিয়ার করাবো। মুখস্থ করতে পারি না স্যার, মাথায় থাকে না, আমি ক্লিয়ার করাবো। শুধু তাই নয়, অ্যাডভান্স লেভেল অবধি পড়াবো, যাতে পরীক্ষায় গিয়ে আসলে উত্তরটা করে আসতে পারো। তাহলে এই যে তোমাদের বললাম 6.0, তো এই যে আমাদের 0 to Pro যে ব্যাচগুলো রয়েছে, যেখানে আমরা না হাতে ধরে এক একটা ছেলেমেয়েকে তৈরি করি, বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করাই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই, তোমাদের সমস্ত এক্সাম কভার করে দেবো, একটুখানি আমি গ্যারান্টি দিতে পারি। সাথে তোমাদের কিন্তু শুধুমাত্র পড়ি ছেড়ে দিলাম তা কিন্তু নয়, কনসেপ্ট পড়াবো, ট্রিক্স বলবো, সাথে গল্পের ছলে বোঝাবো, গল্প করে চ্যালেঞ্জ করবো, সমস্ত মাথায় থাকবে, সবাই একদিন ভালোবাসবে এই সাবজেক্টটাকে। সাথে লাইভ ক্লাস তো রয়েছেই, একদম সরাসরি কথা বলতে পারছো যে স্যার এটা কি বুঝতে পারছি না প্লিজ বলবেন, হয়ে গেল, অফলাইনের ফিল পাচ্ছ, একদম তুমি কিন্তু ডাউট সলভের একটা সুযোগ পেয়ে যাচ্ছ। সাথে তোমাদের সাপোর্ট, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট বলতে পারো, সেটাও কিন্তু আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখতে পারো। বাকি অফার চলছে, এই নাম্বারে কিন্তু কল করবে, কল করে জেনে নিতে পারবে। চলো তাহলে আমি যেটুখানি পড়ালাম এইটুখানি তোমাদের মাথায় মোটামুটি ক্লিয়ার যে আমাদের সংবিধানে প্রস্তাবনা রয়েছে, আমরা প্রস্তাবনাটা দেখে নিয়েছি। এবার আমরা যেটা করবো আজকে না, আমরা একটা জিনিস করবো, দেখো সব তো এক ক্লাসে করানো সম্ভব নয়। আজকে আমরা যেটা করব, আমরা ওপরে ওপরে সব কটা দেখবো, আর টপ আমি তোমাদের জন্য 35টা আর্টিকেল রেখেছি, মানে 35টা নিয়মাবলীর নথি রেখেছি বলতে পারো পয়েন্ট ওয়াইজ। সেই আর্টিকেলগুলো তোমাদের কটা মুখস্থ করাবো, কটা? 35টা। মন দিয়ে ক্লাসটা করো, দেখবে খুব ভালো হবে। তো 35টা আর্টিকেল মুখস্থ করাবো। এই যে দেখো এগুলো হচ্ছে পার্ট, ওই যে বললাম যে 448টা, বর্তমানে 470টা আর্টিকেলকে না খণ্ডে খণ্ডে বিভক্ত করে রাখা রয়েছে। এই দেখো এই যে অংশ বা খণ্ড যাই বলো না কেন একই ব্যাপার, খণ্ড মানে বোঝো পার্ট, ওই অংশ বা খণ্ড। তাহলে দেখো প্রথম খণ্ডে তার মধ্যে দেখো এই টপিকটা,
এই যে ভারতীয় ভূখণ্ড প্রশাসন, নতুন রাজ্যের সূচনা। হ্যাঁ, শুনতে মনে হতে পারে বাবা ও কি হিজিবিজি বুঝতে পারছি না, আরে আই অ্যাম দেয়ার নো ফেয়ার, ঠিক আছে। তো প্রথম অংশে না এই যে ভারত, তার ভূখণ্ড, তার প্রশাসন, নতুন রাজ্যের গঠন, এই সব হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস দেওয়া রয়েছে, যার আর্টিকেল নম্বর হচ্ছে 1 থেকে 4। কত নম্বর আর্টিকেল? 1 থেকে 4। পরীক্ষায় প্রশ্ন করে, একদম সরাসরি তুলে প্রশ্ন করে। কেমন প্রশ্ন করে জানো? এই দেখো, যেমন 3 নম্বর পার্ট দিয়ে অজস্রবার প্রশ্ন করেছে যে বলো দেখি মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে বা খণ্ডে রয়েছে। একদম সেট করে উত্তর দিতে হবে। মৌলিক অধিকার 3 নম্বর পার্টে রয়েছে। এই দেখো, মৌলিক অধিকার, দেশের মধ্যে নাগরিক হয়ে জন্ম নিয়েছো, তোমার বেশ কিছু অধিকার কিন্তু চলে আসছে হাতে, বেশ কিছু অধিকার তোমাকে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সেসব অধিকার নিয়ে কথা বলছে পার্ট 3, যার আর্টিকেল নম্বর হচ্ছে 12 থেকে 35। কিচ্ছু নয়, আর্টিকেল ধারা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সোজা ভাষায় নির্দেশিকা দিচ্ছে, 12 নম্বর পয়েন্টে ওই লেখা, 13 নম্বর পয়েন্টে ওই লেখা, 35 নম্বর পয়েন্টে ওই লেখা। এইগুলোই তো কথা, আর কিচ্ছু না। তাহলে আমাদের মৌলিক অধিকার 12 থেকে 35। 4 নম্বর পার্টে রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এই সমস্ত জিনিস কিচ্ছু না, জলভাত পড়াবো, একদম জলভাত হয়ে যাবে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্র কিভাবে চালানো হবে তার একটা নিয়মাবলী বলতে পারো, যেটা রয়েছে 36 থেকে 51। নাগরিক হয়ে জন্মেছো, কিছু অধিকার থাকবে না, শুধু নেব নেব এরকম করলে চলবে, দিতেও তো হবে। তো দেশের মানুষদের কিছু কর্তব্য রয়েছে দেশের প্রতি, যেটাকে বলা হয় মৌলিক কর্তব্য। এটা হচ্ছে পার্ট 4 এতে পরীক্ষায় জিজ্ঞেস করেছে, লক্ষ কোটিবার জিজ্ঞেস করেছে, উত্তর দিতে হবে। 51 নম্বর আর্টিকেলে রয়েছে। সেম ভাবেই দেখো আমাদের 5-এ রয়েছে কেন্দ্র, 6-এ রয়েছে রাজ্য, ঠিক আছে। তারপরে দেখো এই 9টা এখানে ভুল লেখা রয়েছে, ঠিক আছে। 9 হবে পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত ব্যবস্থার কথা 9 রয়েছে, পড়াবো, সব পড়িয়ে দেবো, কোনো টেনশন নেই। এই লেখাটা ভুল আছে, ঠিক আছে। আর 9-এ রয়েছে, 9 আবার এ আছে, হ্যাঁ, ওখানে আবার মিউনিসিপ্যালিটি রয়েছে। এই লেখাটা কোনো কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, 9-এর এতে হয়ে গেল আমাদের মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। 11তে রয়েছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক। মানে বুঝতে পারছো তো, একটা দেশ শাসন করতে গেলে যা যা লাগে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। এ দেখো ইউপিএসসি শুনেছো তো, আইএস হবো, আইপিএস হবো, তো 14 নম্বর পার্টে রয়েছে কেন্দ্র রাজ্য সরকারি চাকরি, ডাব্লিউবিসিএস হবো। এই যে এখান থেকে শক্তিটা পাচ্ছে। সংবিধানে যা লেখা রয়েছে তার একটা চুলো বাইরে গিয়ে আমাদের দেশের কিন্তু কিছু চলে না। সংবিধানের একটা শব্দকেও অমান্য করা হচ্ছে অপরাধ। তাই এই যে দেখতে পাচ্ছ 14 নম্বর পার্টে রয়েছে কেন্দ্র রাজ্য সরকারি চাকরি, যার মধ্যে মেনলি পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে। ওই পাবলিক সার্ভিস কমিশন কেন গঠন করা হয়েছে? সংবিধান বলে রেখেছে, ইউ কান্ট অ্যাভয়েড, তোমার কিচ্ছু করার নেই, মানতেই হবে, ব্যাস, দ্যাটস ইট। নেক্সট দেখো, এই যে নির্বাচন দেশ জুড়ে যে হই হই হচ্ছে, 26-এ নাকি ভোট হবে। এই যে ভোটের পদ্ধতি, কে ভোট নেবে, কি বৃত্তান্ত, ভোটে কিভাবে কে জিতবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে 15 নম্বর পার্টে। দেখো নির্বাচন ও নির্বাচন কমিশন, ঠিক আছে। নেক্সট দেখো সরকারি ভাষা 17-তে দেওয়া রয়েছে। 18তে রয়েছে জরুরি অবস্থা, এমার্জেন্সি। আর্টিকেল নম্বর দেখো 352 থেকে 60, ঠিক আছে। সংবিধানকে সংশোধন করতে চাও, করো, সংবিধান অপশন দিয়ে রেখেছে, বলছে আমাকেই সংশোধন করো, অসুবিধা নেই। আর্টিকেল 20-তে রয়েছে, পার্ট নম্বর 20-তে রয়েছে সংবিধান সংশোধনী, আর্টিকেল 368। এই হচ্ছে পার্ট, এই হচ্ছে আমাদের কি খণ্ড, এবং এখানে 1, 2, 3, 4 করে রয়েছে এবার অনুচ্ছেদ। তাহলে খণ্ড আমরা বুঝে গেলাম, এই খণ্ডর মধ্যে কিন্তু আর্টিকেলগুলো রয়েছে। তাহলে আজ যেটা আমরা করব সেটা হচ্ছে এই আর্টিকেলগুলোকে মুখস্থ করবো। কটা না, টোটাল 35টা মতন করবো, ঠিক আছে, বেশি নয়, 35টা। ক্লাসে থাকো, ইজিলি মুখস্থ হয়ে যাবে, এটা করে যাবে, মুখস্থ হয়ে চলে যাবে। এগুলো আলোচনা করলাম না, এগুলোই সব সব লাস্টে আছে। আচ্ছা, তাছাড়া বললাম 12টা তপশিল রয়েছে, মানে আর্টিকেল তো আসছি, আর্টিকেল তো আছেই, তার সাথে 12টা রয়েছে তপশিল। কিছুই না, একই ব্যাপার। দেখো দ্বিতীয় তপশিল নিয়ে যদি বলি, দেখো বিভিন্ন ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে, যে রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, এই সমস্ত মানুষদের না তাদের যে স্যালারি কত টাকা তারা পাবে মান্থলি, সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে বেশ কিছু নিয়মাবলী, নির্দেশিকা, যেগুলো আর্টিকেলে দিয়েও সন্তুষ্টি হয়নি আমাদের সংবিধান রচয়িতাদের, তখন তারা বলেছে না, এটাকে একটা আলাদা লিস্ট করে রাখি। সেই লিস্টটাই হচ্ছে তপশিল। টোটাল সংবিধানে 12টি তপশিল রয়েছে। এই যে দেখো, 2 নম্বরে এনাদের সব বিখ্যাত মানুষদের ভাতা রয়েছে বা স্যালারি রয়েছে। 3 নম্বর খণ্ডে রয়েছে, তপশিলে রয়েছে কেন্দ্রমন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, এনাদের শপথ,
ওথ, আমি ভারতের মানে আমি যে এই পদে বসছি, হাত রেখে বলে, দেখেছো তো, আমি এই পদে বসছি, আমি এই পদটার মর্যাদা রাখবো। ওই যে তোমরা বিয়ের সময় নেবে না, 7 পাকে ঘুরবে, ঘুরে শপথ টপথ নেবে, তারপরে তো ঠিক আছে, যাই হোক, সেই দুঃখের কাহিনী আর কি বলি, আমার হয়নি এখনো সেই দুঃখ। ওরম ভাবেই শপথ নিতে হয় সবাইকে। তো তৃতীয় নম্বর পার্টে রয়েছে, তৃতীয় নম্বর তপশিল রয়েছে শপথ। এরকম অনেক কিছু রয়েছে, যেমন ধরো একাদশ, দ্বাদশ, 11 আর 12 নম্বর তপশিল, এখানে রয়েছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। আরও অনেক রয়েছে, যেমন ধরো আমাদের এই যে চতুর্থ তপশিলে রয়েছে যে বিভিন্ন রাজ্যের যে রাজ্যসভার সিট সেগুলো কত হবে, কি বৃত্তান্ত, সেগুলো এখানে লিখে রাখতে হবে। এরকমভাবে প্রত্যেকটা তপশিলে কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা না হয় আমরা নেক্সট ক্লাসে করবো, আজকে আমাদের টার্গেট হচ্ছে ওভারঅল বুঝে আর্টিকেলগুলোকে করে নেওয়া। ঠিক আছে, তপশিল বুঝে গেলাম, হয়ে গেল। এবার আমরা শুরু করে দেবো আমাদের আর্টিকেল, না একদম সরাসরি শুরু করে দেবো আর্টিকেল। টোটাল 35টা টোটাল মোট পড়ে নেবো, সামনে কোনো এক্সাম থাকলে চুপচাপ এই 35টা আর্টিকেল পড়ে চলে যাও, একটা না একটা এখান থেকে প্রশ্ন দিয়ে ফেলবে, এতটা গ্যারান্টি দিয়ে বলছি। চলো মন দিয়ে ফোকাস করো বোর্ডের মধ্যে। এবার দেখো, তাহলে প্রথম আর্টিকেল পড়বো হচ্ছে আমরা আর্টিকেল 14। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 14। আগা 5 তলা কিচ্ছু বুঝতে হবে না, যেটুখানি পড়িয়েছি এটুখানি বোঝো, তাতেই কাপাকাপি। কি বলেছি? এক একটা পয়েন্ট ওয়াইজ দেশ চালনা কিভাবে হবে সেটা লেখা রয়েছে। প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় আর্টিকেল, এবং এই আর্টিকেলগুলোকে রাখা রয়েছে কোথায় না, খণ্ডে খণ্ডে বিভক্ত করে। ভালো কথা। এবার এই যে 14 নম্বর যে আর্টিকেল আমরা দেখব, তার মধ্যে বলছে আইন না সবার জন্য সমান, আইনের চোখে কালো পট্টি বাঁধা থাকে। আইন দেখবে না তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি লম্বা, তুমি বেটে, তুমি কালো, তুমি ফর্সা, তুমি ধনী, এ দরিদ্র দরিদ্র, সবার জন্য আইন সমান। আইনের এত বড় হাত যে আইন কিন্তু চাইলে সবাইকে চড়াতে পারে। একের পাশে 4 যখনই দেখবে, আইনের একটাকে হাতের মতন মনে করো, ঠিক আছে? ট্রিক্স দিয়ে বলছি, এমনিও মুখস্থ করতে পারো, ট্রিক্স ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। একের পাশে 4, 4 ভর চড়ানো। আইন পারে আম্বানিকেও চড়াতে, একজন গরিব মানুষকেও চড়াতে। তাহলে আইনকে হাত লম্বে হ্যাঁ বল না, তাহলে 14, 4 দিয়ে চড়ানো। আইন কাকে চড়াতে পারে? যাকে ইচ্ছা। তাহলে আইনের সামনে সবাই সমান, সবার সমান সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে আইন আর্টিকেল 14তে। তাহলে 14 যেই বলবে আইনের সামনে সবাই সমান, 14 যেই বলবে আর্টিকেল 14 বললে মানে চড়ানো, আর্টিকেল 14 বলছে সবাইকে সমানভাবে। দেখো 15, আর্টিকেল 15 বলছে যে হাতের 5 আঙুল আছে না, দেখো না, এইটা বেটে, এইটা একটুখানি লম্বা, এই হচ্ছে সব থেকে লম্বা, আবার এই একটু ছোট, একদমই ছোট, এরম ভাবে দেখো সবকটা আঙুল রয়েছে। সবাই কি সমান? অবশ্যই নয়, কেউ সমান নয়, সবাই ভিন্ন ভিন্ন। কিন্তু সবাইকে নিয়ে যখন একটা মুঠো তৈরি হয় না, তখনই কিন্তু ঘুষিটা পড়ে। তো এই যে মুঠো যে তৈরি হবে, তার জন্য আমাদের সবাইকে কিন্তু নিয়ে চলতে হবে। আমি যদি বলি না তুই একটু কমজোর, তোকে নেব না, তুই সরে যা, তাহলে এই যে এই কটা আঙুলে কি আমি মুঠোটা দিয়ে ঘুষি মারতে পারবো কাউকে? পারবো না, স্বাভাবিক। তাহলে সবাইকে নিতে হবে। আমি যদি মনে করি থামকে নেবো না, তুই যা, তোকে নেবো না, 4টে আঙুল দিয়ে মারবো, তুমি মারতে পারবে? সেই জোরটা পাবে না। তাহলে সবার সাথে কিন্তু সমান ব্যবহার করতে হবে। তাহলে আর্টিকেল 15 বলছে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এগুলো দেখবো আর মাথায় নিয়ে চলে আসবো, আচ্ছা 15 ছিল তাই না, 5জনকে সমানভাবে দেখতে হবে, সবাই সমান, ব্যাস হয়ে গেল, সবার সাথে সমানভাবে ব্যবহার করতে বলছে, সে যেই হোক না কেন। ক্লিয়ার হয়ে যাবে মুখস্থ, একদম পুরো জল ভাত হয়ে যাবে, ইজি জল ভাত, কথা দিচ্ছি, কথা রাখবো। লাস্টে তোমরা এসে বলবে স্যার এর থেকে ভালো সাবজেক্টটা হতে পারে না, যেটা প্রত্যেক বছর আমি প্রত্যেক স্টুডেন্টের থেকে পাই এই রিভিউটা। চলো নেক্সট দেখো, আর্টিকেল 16। কিসের জন্য এসছো তোমরা এখানে? কিসের জন্য এসছো? একটা চাকরি পাওয়ার জন্য। কেন চাও? কেন একটা চাকরি কেন চাও? কারণ সরকারি চাকরি পেলে বাবা লাইফ সেট, প্রত্যেকে জানে। তো এই যে লাইফ সেট মানে জীবনে 16 কলা পূরণ। এই যে বাবা মা বলে না যে ছেলেটা তো খুব ভালো হয়েছে, আমার খুব ভালো ছেলে, একটা যদি চাকরি পেয়ে যায় এবার, তাহলে আমার 16 কলা পূরণ হয়ে যায়। ওই যে বলে না কথাটা, মানে কি, তুমি যতই ভালো হও, তুমি হ্যান্ডসাম হয়েছো, মেয়ে সুন্দরী হয়েছে, ও অনেক কিছু পারে, কিন্তু পয়সা নাই পকেটে ছেলেদের,
তখন দাম নাই। তাহলে সরকারি চাকরি পেলে 16 কলা পূরণ। তা আর্টিকেল 16 কি বলছে? বলছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধা। সরকার কারোর সাথে ভেদাভেদ করে না, এই তুমি অমুক জাতি, তুমি অমুক ধর্মের, তুমি এই চাকরিটায় বসতে পারবে না, করে না। সিম্পল অ্যাজ আর্টিকেল 16, 16 কলা পূরণ করবে বা হবে কি করে? সরকারি চাকরি তুমি যদি পাও, তাই তো? তাহলে আর্টিকেল 14, চড়ানো রে বাবা, কি জোরে চড়ালো! কে চড়াতে পারে? জুডিশিয়ারি পারে, আইন পারে চড়াতে। 15, 5 আঙুল, 15-র 5 আঙুল সমান হলে জোরটা হবে 16, 16 কলা পূরণ। কমেন্ট করে জানাবে মাথায় ঢুকছে কিনা, ভালো লাগছে কিনা, সবার কমেন্ট যেন থাকে নিচে। চলো নেক্সট দেখো, আর্টিকেল 17, হাম সাথ সাথ, একটা সিনেমা আছে, শুনেছো? তো আমরা যদি সবাই একসাথে থাকি, কোনো রকম ভেদাভেদ ভুলে, কোনো রকম উঁচু নিচু জাতপাত ভুলে, তাহলেই কিন্তু দেশের আসল উন্নতিটা হবে। যদি আমরা ভুলে যাই যে কোনো জাত নেই পাত নেই, তাহলে দেশের আসল উন্নতি হবে। নাহলে আমরা একটা বর্গের মানুষকে কিন্তু পিছে ছাড়িয়ে আসবো, সেটা তো ভালো নয়। তাহলে আর্টিকেল 17 বলছে সাথ সাথ হ্যাঁ, হাম সাথ সাথ হ্যাঁ, আমরা সবাই একসাথে, পুরো দেশ একসাথে। তো একসাথে কি করে হবে না, সবাইকে কিন্তু এক মনে করতে হবে, অস্পৃশ্যতা দূর করতে হবে। দেশের মধ্যে এক সময় ছোঁয়া শান্তি এসব ছিল, এই জিনিসটা যতদিন না যাবে দেশের মধ্যে থেকে, দেশের মধ্যে কিন্তু উন্নতি হবে না। তাহলে আর্টিকেল 17, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18 বলছে, আর্টিকেল 18 দেখো, এইখানে দেখো বেচারা আমাদের আম্বানি কান্না করছেন, কি করি বলো। যাই হোক, ইনি কেন কান্না করছেন জানো? তিনি বলছেন, আমি এত ধনী, আমি চাইলে পুরো দুনিয়াকে কিনে নিতে পারি, কিন্তু আমি তাও আমার নামের সামনে অনেক দিনের শখ ছিল যে শেহেনশাহ মুকেশ আম্বানি লাগাবো, কিন্তু লাগাতে পারছি না। কেন পারছি না? আমিও তো চাইলে আজকে লাগাতে পারি, কিন্তু আমিও পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে আমাদের সংবিধান বলছে, দেখো বাবা, তুমি আম্বানি হতে পারো, একজন খেটে খাওয়া মানুষ, সে তার কষ্টের উপার্জনে কিন্তু টাকা ইনকাম করছে, তাই সেই মানুষটা আর তোমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সংবিধান তোমাদের সবাইকে এক করে দেখবে, সংবিধান সবাইকে এক করে দেখবে। হ্যাঁ, তুমি তোমার প্রতিপত্তি তোমার অনেক হয়েছে, তোমার অনেক অর্থশালী তুমি, তাই বলে তুমি তোমার নামের আগে কোনো একটা ডেজিগনেশন বসাতে পারবে না, টাইটেল বসাতে পারবে না, যে আমি শাহেনশাহ রাজা অমুক ধীরাজা, এসব বাবা করতে পারবে না। তো এই যে টাইটেল নিতে পারবে না, তাই তার মনে এত দুঃখ। অ্যাবলিশন অফ টাইটেল মানে উপাধি বর্জন। সংবিধান বলছে, দেখো তুমি যদি শিক্ষিত হও, ডাক্তার ফাক্তার হয়েছো, নামের আগে ডিআর বসিয়ে দাও, ভালো কথা, কেউ বারণ করবে না। তুমি যদি মেজর হয়েছো, কর্নেল হয়েছো, তুমি লেফটেন্যান্ট হয়েছো, তুমি উইং কমান্ডার হয়েছো, মানে কোনো ডিফেন্সের ক্ষেত্রে তুমি কোনো একটা বিরাট বড় অফিসার হয়েছো, তাহলে তুমি তোমার নামের আগে মেজর, জেনারেল, কর্নেল বলো, এসব ইউজ করতে পারো। বাকি কোনো ক্ষেত্রে কোনো মানুষ তার ধন দৌলত বা সে যেই হোক না কেন, তার ভিত্তিতে কিন্তু কোনো রকমের উপাধি নিতে পারে না। তাহলে আর্টিকেল 18 হচ্ছে উপাধি বর্জন। আর্টিকেল 19 কি বলছে? বাক স্বাধীনতা। 19 বছর বয়সে না মনটা উড়ু করে, 18 বছর হয়েছে তখন আর দেখে কে? ঠিক আছে, 18 বছর হয়েছে, এবার আমার 19 বছর হতে চলেছে বা 19 বছর হয়ে গেছে, 18 পেরিয়ে 19, সঙ্গে সঙ্গে কিন্তু স্বাধীনতার একটা মনোবৃত্তি দেখা দেবে দেশের মধ্যে, মানে মানুষের মধ্যে, যে না, এইবার কিন্তু স্বাধীন হয়ে গেছি, আমি মুক্ত, আমি 18+, আমি স্বাধীন। এই যে স্বাধীনতা 19 বছরেই চলে আসে। মেয়েদের একটু বেশি আসে, মেয়েরা একটু নিজেদের বেশি বড় মনে করে, ছেলেরাও মনে করে, এখন তো সবাই ইকুয়াল হয়ে গেছে। তো যাই হোক, আর্টিকেল 19 দিয়ে যেন মাথায় আসে বাক স্বাধীনতা বা স্বাধীনতার অধিকার। ঠিক আছে, নেক্সট আর্টিকেলগুলো আমরা দেখে নিই। নেক্সট আর্টিকেল দেখো, আর্টিকেল 21 বলছে, 21 স্বাধীনতা আমরা পেয়ে গেছিলাম 19 বছর বয়সে, এবার মোটামুটি 21 বছর আস্তে আস্তেই আমরা কিন্তু বুঝতে পারি বাবা জীবনটা কত কঠিন। সরকারি চাকরির লাইনে এসে গেছি, বুঝতে পারছি যে সবাই ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, জীবনটা কত কঠিন। তো 21 বছর বয়সে আমরা জীবন মানে যে জি বাংলা নয়, জীবন মানে অনেক সংগ্রাম, স্ট্রাগল, সেটা বুঝতে শুরু করি। আর্টিকেল 21 বলছে রাইট টু ফ্রিডম অফ লাইফ বা রাইট টু লাইফ, জীবনের অধিকার। আর্টিকেল 21 বলছে, প্রত্যেকটা আর্টিকেল পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর লাস্টে দেখবে এগুলো দিয়ে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, আশা প্রশ্ন, যে কোনো বই খুলে নাও, প্রিভিয়াস ইয়ারের
কোশ্চেন পেপার ঘাটো, দেখতে পাবে এখান থেকে প্রশ্ন পাচ্ছ। ঠিক আছে, এবার আমরা 21 বছর বয়স অব্দি কিন্তু বুঝে যাচ্ছি, মানে 19 বছর বয়সে স্বাধীনতা পেয়ে একদম ওরা কাকে বলে, বাইকে এই করব সেই করব, আইফোন কিনবো, গার্লফ্রেন্ড বানাবো, এই হচ্ছে মনে স্বপ্ন। 21 বছর আস্তে আস্তে হাওয়া কিন্তু বেরিয়ে গেছে যে না বাবা জীবনটা অনেক কঠিন, জীবনের অধিকার আমরা বুঝে যাচ্ছি বা বুঝে গেলাম। তারপরে আমরা বুঝতে পারলাম 21-এর এতে যে আমাদের সব কিছু জীবনের আলটিমেট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডুকেশন, পড়াশুনো। আর্টিকেল 21-এর এ সবার আগে, এ দিয়ে আগে, সবার আগে হচ্ছে পড়াশুনো। তাই তো এসছো এই লাইনে, কি সুন্দর মজাদার, দেখো আবার একবার দেখে নাও, যতক্ষণ না মুখস্থ হবে ছাড়বো না। সবাই তোমাদের সমান করে কিন্তু দেখছে, আইন সবাইকে চড়াচ্ছে, সবাই সমান। আর্টিকেল 15-র মাধ্যমে কি হচ্ছে না, 5 আঙুল আমাদের সমান। 16-র মাধ্যমে মাথায় আসছে সরকারি চাকরি, 16 কলা পূরণ। বাবা বলেছে যে সরকারি চাকরি পেতেই হবে, কিচ্ছু করার নেই, না হলে কিন্তু মুখ থাকবে না। 16 কলা পূরণ, ঠিক আছে। 17 হচ্ছে সবাই সাথ সাথ থাকবো। বাবা বলেছে যে সরকারি চাকরি পেলে সবাই সাথ সাথ থাকতে পারবো, বা দেশকে যদি এগোতে হয় তাহলে কিন্তু সবাইকে সাথ সাথ থাকতে হবে, অস্পৃশ্যতা ফস্পৃশ্যতা দূর করতে হবে। 18 নম্বর আর্টিকেলে আম্বানি কাজজিল, সবাই সমান, কারোর মাথায় কিন্তু আলাদা করে মুকুট বসবে না, টাইটেল বসতে পারে না, এটা আর্টিকেল 18 বলছে। 19 বছর বয়স যেই হয়েছে ছেলেটার কি ওরান্তি কি বলে, বাড়বাড়ন্তি বলে না, বাড়বাড়ন্তি বলছে আইফোন 17 বা 20 প্রো ম্যাক্স নাকি সব বেরিয়েছে, ওইটা কিনবো, তাও আবার অরেঞ্জ কালারের। ওই যে তখন 19 বছর বয়স, স্বাধীনতায় উঠছে, বাবা দিতেই হবে, না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তো আর্টিকেল 19 বছর বয়সে তোমাকে দিল হচ্ছে স্বাধীনতা। 21 বছর আস্তে আস্তে হাওয়া বেরিয়ে গেছে, হাওয়া টাইট, 21 বছর এসছে, হাওয়া টাইট, মনে হচ্ছে যে না জীবনটা কত কঠিন, এবং তখন মনে হচ্ছে সবার আগে যদি পড়াশোনাটা করি সব থেকে ভালো হয়। ঠিক আছে, আর্টিকেল 21 হয়ে গেল। আর্টিকেল 32 হচ্ছে সংবিধানের প্রতিবিধানের অধিকার, মানে সংবিধান এই যে এতগুলো অধিকার দিচ্ছে না আমাদের মানুষদের, সেটা রক্ষাকর্তা সেট করে রেখেছে আর্টিকেল 32-কে। সুপ্রিম কোর্টকে বলে রেখেছে দেখো এই যে আমাদের যত অধিকারগুলো মানুষদের দেওয়া রয়েছে এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট তুমি রক্ষা করবে। আর্টিকেল 32-এর মাধ্যমে একদম কড়া নির্দেশনা দিচ্ছে কাদের, সুপ্রিম কোর্টকে, বলছে তোমাদের কিন্তু দেখার দায়িত্ব প্রত্যেকটা মানুষ যেন তার অধিকারটা ঠিকঠাক পায়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আর্টিকেল 40-এর মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত। এই যে 40-এর ও দিয়ে আমি লিখতে পারি, এইটার যদি ইংলিশ বলি না, আর্টিকেলটা এরকম লেখা রয়েছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, মানে ভিলেজ পঞ্চায়েতের নির্মাণ, তাহলে অর্গানাইজেশন। ঠিক আছে, সংবিধান বলছে গ্রাম পঞ্চায়েত তৈরি করতে হবে দেশের মধ্যে। তো ওই যে যখনই আমি চারের পাশে একটা গোল্লা দেখবো যেন আমার মাথায় টিউবলাইট জ্বলে ওঠে যে অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে। তাহলে গ্রাম পঞ্চায়েত অর্গানাইজেশনের কথা এটার মাধ্যমে আসছে। আর অনেকটা এরকম ভাবতে পারো, একটুখানি ইমাজিন করো, একটুখানি মাথার ইমাজিনারি স্কিলগুলোকে ওপেন করো, দেখবে পঞ্চায়েত দেখেছো, এই দেখো গোল করে বসে কিন্তু পঞ্চায়েত, ওই বট গাছের নিচে গোল করে বসে। তাহলে 4-5জন মানুষ গ্রামের সব গণ্যমান্য ব্যক্তিরা তারা যখন গোল করে বসে, 4 জন 4 মাথায় বসেছে, তখনই কিন্তু মনে রাখতে হবে পঞ্চায়েত করছে। তো পরীক্ষায় যখনই জিজ্ঞেস করবে না যে গ্রাম পঞ্চায়েত নির্মাণে নির্দেশিকা কত নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে, ধরে নাও 3-4টা আর্টিকেল দেওয়া রয়েছে, 43, 32, তারপরে ধরো দেওয়া রয়েছে 72, তারপরে ধরো দেওয়া রয়েছে 40। তোমাকে একটু দেখতে হবে, ভালো করে দেখতে হবে, আচ্ছা পঞ্চায়েত মানে কি। পঞ্চায়েত মানে হচ্ছে মানুষজন একসাথে বসে একটা সলা পরামর্শ করছে। তাহলে 4 জন মানুষ 4 মাথায় বসে থাকলেই তো পঞ্চায়েত হচ্ছে, হয়ে গেল অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নির্মাণের কথা। আর্টিকেল 44 বলছে না ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমাদের চুরি ডাকাতি মার্ডার রেপ খুন জখম এই সব ক্রাইম বাদেও যেসব অন্যায় রয়েছে, ধরো ডিভোর্সের মামলা রয়েছে, অ্যাডপশনের মামলা রয়েছে, ভাই ভাইয়ের জমি জমানি যুদ্ধ রয়েছে, এসব জিনিস নিয়ে সারা দেশ জুড়ে একটা নিয়ম আনতে হবে, যেটাকে বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি।
তাহলে সবাই সমানে সমানে ভাই ভাই এক হবে। এই দেখতে পাচ্ছ 4-এর পাশে 4 ইকুয়াল ইকুয়াল, তো তো ভাইয়ে ভাইয়ে সম্পত্তির দ্বন্দ্ব হলে সেটা যেন সমান নিয়ম বিধিতে দেখা হয় সারা দেশ জুড়ে। হিন্দু মুসলিম দুজনে যে বিয়ে করবে, মানে একে অপরের মানে তারা যে নিজেদের কমিটির মধ্যে বিয়ে করবে, তার জন্য নিয়মাবলী বর্তমানে আলাদা রয়েছে। হিন্দুরা বিয়ে করলে আলাদা নিয়ম, মুসলিমরা বিয়ে করলে আলাদা নিয়ম, খ্রিস্টানরা বিয়ে করলে আলাদা নিয়ম, সেগুলো সব সমান করতে হবে। তাহলে 4-এর পাশে 4 সমান সমান মানে সবাইকে সমান নিয়মে বাঁধতে হবে। আর্টিকেল 44 ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, বলা হয় ইউসিসি। আর্টিকেল 50 কি বলছে জানো? বলছে দেশের বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে কি করতে হবে? আলাদা রাখতে হবে। বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক করে আলাদা রাখতে হবে, না হলে বেঁকে যাবে গোলমাল। 50 গোলমাল যাতে না পাকে, তাই আলাদা আলাদা করে 50-50 করে রাখার কথা বলছে। আর্টিকেল 52 দেখো, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলে একজন ব্যক্তি থাকবে, দেখতে পাচ্ছ এই দেখো, রাষ্ট্রপতি মানেই সে কিন্তু একটা বিরাট বলবান ব্যক্তি হবে, যার গায়ে বিশাল শক্তি, 5-এর মতন একটুখানি পাটা হবে, আর মাথাটা দেখতে পাচ্ছ এখানে একটা মুকুট ফুকুট বসানো থাকবে, এম ফর মুকুট, ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতির মতন ব্যক্তি যার সামনে সবাই মাথা নত করে, তিনি কি হবেন? রাষ্ট্রের পতি, মানে বিরাট ব্যাপার তার। তো রাষ্ট্রের পতির সামনে সবাই মাথা নত করে বসে থাকে। আর একটু মোটা সোটা রাষ্ট্রপতি, রাজা, তার একটু মোটা সোটা একটু ভুঁড়ি হবে না, দেখতে পাচ্ছ এখানে চোখ মুখ আছে। তো এই রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির সামনে সবাই মাথা নত করে। তাহলে আর্টিকেল 52-কে দেখে একটু ইমাজিন করো, একটু ইমাজিনারি পাওয়ারগুলোকে অন করো। দেখো আর্টিকেল 52-র মাধ্যমে রাষ্ট্রপতির পদের ব্যাপারে বলা রয়েছে, রাষ্ট্রপতির পদের ব্যাপারে বলা রয়েছে। ঠিক তার পরেই যে আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 53, মানে রাষ্ট্রপতি হলো, তার কাজ কি? তার কাজ কি? তার কাজ এখানে লেখা রয়েছে আর্টিকেল 53-তে। 54-তে হচ্ছে যে রাষ্ট্রপতি দেশে যে থাকবে সে কি পদ্ধতিতে আসবে, সে কোন পদ্ধতিতে দেশের মধ্যে নির্বাচিত হয়ে আসবে, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু তথ্য 54 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে। ভালো কথা। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে আর্টিকেল 60। এবার 60 অনেকটা 40-এর মতন, জানো তো, অনেকটা ব্যাপারটা এক। এই যে রাষ্ট্রপতি আসলো না, রাষ্ট্রপতিকেও শপথ নিতে হবে, অগ্নি সাক্ষী রেখে শপথ নিতে হবে, যদি অগ্নি সাক্ষী নেয় না, শপথ নিতে হবে। তাহলে এই যে 40 নম্বর আর্টিকেলে যেমন আমরা ওকে ব্যবহার করে একটা ট্রিক্স মনে রেখেছিলাম যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, তেমনি রাষ্ট্রপতি শপথ, যেটাকে না ওথ বলা হয়। এই দেখো ম্যাডাম দ্রৌপদী মুর্মু ম্যাডাম কিন্তু শপথ বাক্য পাঠ করছেন, কে পাঠ করেছেন? চিফ জাস্টিস। তো এরমভাবে শপথ বাক্য পাঠ করতে হয়। তাহলে 6-এর পাশে 0, যেটাকে ওথ বলা হয়, কি বলা হয়? ওথ। কি বললাম? ওথ। 6-এর পাশে 0 মানে রাষ্ট্রপতির ওথ, রাষ্ট্রপতির শপথ। এবার রাষ্ট্রপতি শপথ নিল, যদি রাষ্ট্রপতি এমন কোনো কাজ করলো যেটা ঠিক নয়, অনৈতিক, অসাংবিধানিক, সেক্ষেত্রে কি হবে? তাকে কি পুজো করা হবে ফুলমালা দিয়ে? একদমই নয়, তাকে কিন্তু সরানোও যেতে পারে। তাহলে 61 নম্বর ওথ নিল, ঠিক তার পরের আর্টিকেল চলে আসছে 61-তে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে হচ্ছে তার অপসারণ পদ্ধতি, কিভাবে হয়, কি বৃত্তান্ত, সমস্ত কিছু কোর্সে বই রেখেছি। 61 নম্বর আর্টিকেলে রয়েছে ইমপিচমেন্ট, অর্থাৎ সরানোর পদ্ধতি। 72 নম্বর আর্টিকেল কি জানো তো? এই দেখবে বিভিন্ন রকমের কিন্তু আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, জীবন ভিক্ষা চায়, যে স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আমার জীবন ভিক্ষা দিয়ে দিন, আমার ফাঁসির সাজাটাকে রোধ করে দিন, এই জিনিসগুলো দেখতে পাও না? তো এই বিষয়টা কিন্তু রাষ্ট্রপতি করতে পারে। এই রাষ্ট্রপতি অনেকটা মোটা সোটা, আবার 7 দেখতে পাচ্ছ, 7কে অনেকটা টল লং হ্যান্ডসাম ছেলের মন দেখতে। তো রাষ্ট্রপতি হতে পারে মোটা সোটা, কিন্তু সে বিরাট বলবান। দেখবে আগেকার দিনে রাজারা বিরাট লম্বা চওড়া, বিরাট ব্যাপার হতো, তাদের সামনে মাথা নত করছে, স্যার প্লিজ ছেড়ে দিন, এই দেখো লকআপে বসে। তাহলে মাথা নত করছে, দেখো না 72-কে কি একই রকম দেখতে লাগছে না? উত্তর দাও, লাগছে কি লাগছে না? 72 নম্বর আর্টিকেল বলছে আসামিদের মৃত্যুদণ্ডও কিন্তু রোধ করতে পারে চাইলে রাষ্ট্রপতি। পার্ডেনিং পাওয়ার অফ রাষ্ট্রপতি দেওয়া হচ্ছে আর্টিকেল 72-এ। পার্ডেনিং পাওয়ার রাষ্ট্রপতি দেওয়া রয়েছে 72-এ। আর্টিকেল 74 বলছে মন্ত্রী পরিষদ, এবং আর্টিকেল 75 বলছে প্রধানমন্ত্রী। আমরা জানি, এই যে দেখতে পাচ্ছ বস, দেশের মধ্যে আসল বসটা কে? যতই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করো রে বাবা, আসল বস তো হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তাহলে পিএম থাকবেন
এবং তাকে ঘিরে একটা মন্ত্রী পরিষদ থাকবে যেটাকে বলা হবে কাউন্সিল অফ মিনিস্টার, পাতি ভাষায় মিনিস্টাররা থাকবেন। ঠিক আছে, তো সেই মিনিস্টারদের কথা বলা রয়েছে ৭৪ নম্বর আর্টিকেলে, এবং ৭৫ নম্বর আর্টিকেলে প্রধানমন্ত্রীর যে পদ সেটা বলা রয়েছে। ঠিক আছে, এবং ৭৬ নম্বর আর্টিকেলে বলা রয়েছে কি অ্যাটর্নি জেনারেল, মানে হচ্ছে দেশের সর্বোচ্চ আইনের অফিসার, হাইয়েস্ট ল অফিসার। তো এই তিনটে আর্টিকেল দেখো ঠিক পরপর রয়েছে। দেশের মধ্যে দেশটায় কারা চালায়? মন্ত্রীরা চালায়, নেতা মন্ত্রীরা। নেতা মন্ত্রীদের মাথা কে হয়? প্রধানমন্ত্রী। এবং এদেরকে আইনগত বিষয়ে পরামর্শ বা সাহায্য কে করে থাকেন? না অ্যাটর্নি জেনারেল। ইনি কে? এটা দেশের মধ্যে হাইয়েস্ট আইনের অফিসার, হাইয়েস্ট ল অফিসার। কি? হাইয়েস্ট ল অফিসার, মানে আইন প্রণয়নকারী, মানে আইন যখন তৈরি হচ্ছে তখন কিন্তু ইনি পাশে বসে সাজেশন দেন কি হবে কি না হবে এই বিষয়বস্তু। দেখো বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কটরমণি। নেক্সট দেখো, এবার দেখো এই যে জিনিসগুলো না, এগুলো কোথায়, এরা কোথায় বসবে? মন্ত্রী পরিষদ হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, তারপরে চলে আসলো আমাদের আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল। এরা কোথায় বসবে জানো? এদের অফিসটা কোথায় জানো? এদের অফিসটা না পার্লামেন্টে। এদের অফিসটা হচ্ছে পার্লামেন্ট। এই দেখো পার্লামেন্টটা দেখো, এই যে দেখতে পাচ্ছ লোকসভা রাজ্যসভা, তো সেই পার্লামেন্টে বসে এরা কাজ করে। মানে গল্পটা যদি আরেকবার সামারাইজ করি, ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো, দেশ চালনা হচ্ছে, বড় বড় সব মাথা তাবর তাবর ব্যক্তিদের কথা হচ্ছে। 52 নম্বর আর্টিকেল দেখলাম মোটাসোটা একটা ব্যক্তি যাকে বলা হয় প্রেসিডেন্ট, যাকে কি বলা হলো? প্রেসিডেন্ট, তার কথা বলা রয়েছে। ভালো কথা, হয়ে গেল। তারপরে চলে আসছে আমাদের আর্টিকেল কত? আর্টিকেল, এটা বাদ দাও, প্রেসিডেন্টকে আমরা না হয় আলাদা রাখি, আমরা প্রথমেই ধরে নিই হচ্ছে আর্টিকেল 74, যেখানে আমরা দেখলাম মন্ত্রী পরিষদ, যেটাকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার, মানে পাতি ভাষায় মিনিস্টার। মিনিস্টারদের একটা টিম, সেটাকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার। মিনিস্টারের মাথায় কে বসে থাকে? মিনিস্টারদের লিডার কে? না পিএম। আইন প্রণয়ন করতে এদেরকে কে সাহায্য করে? না অ্যাটর্নি জেনারেল। এবার এদের অফিস কোথায়? বসবে কোথায়? 3 কিলোমিটার দূরে। কত দূরে? 3 কিলোমিটার দূরে। কত দূরে? 3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার মানে কি? এই দেখো এদের অফিস হচ্ছে 76 নম্বর গলি, ঠিক আছে, সেখান থেকে 3 কিলোমিটার দূর, +3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরে কি রয়েছে জানো? তোমরা কি জানো? বলতে পারবে কেউ? 3 কিলোমিটার দূরে রয়েছে পার্লামেন্ট। 6, 7, 8, 9, 79 নম্বর আর্টিকেলে রয়েছে পার্লামেন্ট। দেশের মধ্যে পার্লামেন্ট নামের একটা বস্তু রয়েছে, যেটাকে বলা হয় বস্তু বা বিল্ডিং বলতে পারো, যেটাকে বলা হয় ভারতের মানে সংসদ ভবন। সেই সংসদ ভবনের মধ্যে দুটো কক্ষ রয়েছে। কি কক্ষ? একটা হচ্ছে 80 নম্বর আর্টিকেলে রয়েছে রাজ্যসভা, আর 81 নম্বর আর্টিকেলে রয়েছে লোকসভা। ব্যাস, এখানে তারা বসবে। এই যে এরা 3 কিলোমিটার গাড়ি চালিয়ে যাবে, ড্রাইভ করে যাবে, গিয়ে কিন্তু বসে পড়বে কোথায়? পার্লামেন্টে। তাহলে এটা মনে রাখার পদ্ধতি খুবই সরল। 79 নম্বর ঘর নম্বরদের যেখানে রয়েছে স, র, ল, সরল পদ্ধতিতে মনে রাখবে। স ফর সংসদ, র ফর রাজ্যসভা, ল ফর লোকসভা। বোঝা গেল? মাথায় ঢুকলো? কমেন্ট করে প্রত্যেকে জানাও, নিজেরা রিভিশন করো, চ্যালেঞ্জ করছি, মুখস্থ হবে। লাস্টের উত্তরগুলো সব নিজেরা দিতে পারবে, যারা শেষ অবধি ক্লাসটা করবে তারাই একমাত্র পারবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের আর্টিকেল 78, যেখানে বলা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী কি করবেন? রাষ্ট্রপতিকে না সমস্ত তথ্য দেবেন। এই যে দেখিয়েছিলাম না 7-এর মতন সে রাজা, রাষ্ট্রপতি, সবার থেকে লম্বা চওড়া, তার মানে বিরাট একটা ব্যাপার। তিনি সমস্ত খবরাখবর এই যে বেতারের মাধ্যমে, ফোনের মাধ্যমে, বেতার এই অনেকটা এরম হয় না কানেকশন, কল করে প্রধানমন্ত্রী কিন্তু তাকে জানাবেন যে স্যার, এখন ম্যাডাম রয়েছেন, যে ম্যাডাম আমরা না এখন দেশের মধ্যে অপারেশন সিন্দুর করতে চলেছি, আমরা এখন দেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছি, আমরা দেশের মধ্যে নোট বন্দি করতে চলেছি। এই সমস্ত জিনিস খবরাখবর দেবে পিএম, দেবে প্রধানমন্ত্রীকে। আর্টিকেল 78 কিন্তু বলছে। এবার আর্টিকেল 108 বলছে যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সিটিং, মানে আমাদের লোকসভা রাজ্যসভার মধ্যে যদি কোনো সময় মোটামুটি মারামারির পরিস্থিতি তৈরি হয় না লোকসভা রাজ্যসভার মধ্যে, যে একে অপরের কথা মানতে নারাজ, তখন বসে হচ্ছে যৌথ অধিবেশন, যেটাকে বলা হয় জয়েন্ট সিটিং। তো 108 মানে মোটামুটি 10 জন ব্যক্তি এরা গোল টেবিল কনফারেন্স যখন বসবে,
গোল টেবিল কনফারেন্সে মোটামুটি 5 জন আর 5 জন, দুই পক্ষ, লোকসভা রাজ্যসভার দুই পক্ষ যদি একসাথে এসে বসে সেটাকে বলা হবে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং, যেটা রয়েছে 108 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এবার আমাদের বললাম এই রে এ মাসে না বাজেটটা বেশি হয়ে গেছে, বাজেট ক্রস করে গেছে। এই যে বাজেট ক্রস কি করলে হয়, যখন তোমার আয়ের 100%-এরও বেশি খরচা হয়ে যায়। তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, তুমি খরচা করে ফেলেছো 110 টাকা, তাহলে সারপ্লাস হয়ে গেছে কত, 10 টাকা বেশি খরচা হয়ে গেছে। তাহলে অর্থের টানাটানি পড়ে যখন 100 থেকে 110 হয়। তাহলে অর্থ বিল আমাদের সংবিধানে 110 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। অর্থ বিল, মানি বিল আমাদের দেশের 110 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। এবার তোমাদের অনেকে মাথায় কোশ্চেন আসবে, স্যার কিচ্ছু তো বুঝছি না, কিচ্ছু মাথায় ঢুকছে না, এগুলো কি বলছেন, অর্থ বিল, সংসদ, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা। দাঁড়াও দাঁড়াও, এটা মুখস্থ করার চেয়ে প্রাথমিক ভিত, এটা ভিত তৈরি হবে। যখন বাড়ির ভিত তৈরি হয় কেউ কিছু বুঝতে পারে না বাড়িটা কেমন দেখতে হবে, পরে গিয়ে সেটা তৈরি হয় হচ্ছে রাজপ্রাসাদ। তো ভিতটা এখানে হচ্ছে, বিভিন্ন জিনিস আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো। আর ডিটেলসে পড়তে গেলে তোমাদের যেমনটা বললাম যে একদম কিন্তু বেশি দিন নেই, আমাদের শুরু হচ্ছে 6.0 ফাউন্ডেশন ব্যাচ, সেখানে তোমরা আসতে পারো। এখানে তোমরা যা ডেমো ক্লাস এটাকে নিতে পারো, যেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেমন লাগছে পলিটি সাবজেক্টটা বা কেমনভাবে পড়লে সুবিধা হবে। ঠিক আছে, চলো নেক্সট কন্টিনিউ করি। নেক্সট দেখো 112 নম্বর আর্টিকেলে বাজেট, দেশের মধ্যে বাজেট পেশ হয় না, নির্মলা আন্টি, এই যে আমাদের নির্মলা কাকি, মানে যাই হোক আমাদের নির্মলা পিসিমা, কাকিমা বলা ভুল হবে, তো নির্মলা পিসি আমাদের, তিনি কিন্তু বাজেট বের করেন, বাজেট। আর প্রত্যেকবার আমাদের মনটা খারাপ হয়ে যায়, ইস বাজেটের 12টা বাজিয়ে দিয়েছে সে, প্রত্যেকবার, হ্যাঁ ভালো হোক খারাপ হোক যে কোনো সরকার হোক, মানুষ বলবে ইস বাজেটটা বাজে করেছে। বাজেটের 12টা কে বাজায়, নির্মলা আন্টি বাজায়। তাহলে 112 নম্বর আর্টিকেলে রয়েছে 12টা বাজা হওয়া বাজেট, 12টা বেজে যাওয়া বাজেট। বাজেট মানে কি, আগামী 1 বছর আমাদের দেশের মধ্যে কত টাকা খরচা হবে, কোন বিষয়ে খরচা হবে, কোন সেক্টরে খরচা হবে, কি ডেভেলপমেন্ট হবে, সমস্ত কিছুর একটা হিসাব কিতাব। ঠিক আছে, 123 নম্বর আর্টিকেল, এখানে একটা রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া রয়েছে। রাষ্ট্রপতিকে বলা রয়েছে দেখো তোমার মোটা সোটা পেট, তুমি দেশের মধ্যে বিরাট একটা মানুষ, তোমার একটা ক্ষমতা দিচ্ছি, তোমার যদি ইচ্ছা হয় যে কোনো সময় পার্লামেন্টে এসে তুমি যে কোনো আইন তৈরি করতে পারবে। শুধু বলতে হবে একটা মন্ত্র, কি মন্ত্র, একটা মন্ত্র, 1 2 3 ছুমান্তার আইন পাস হয়ে যাক, হয়ে যাবে আইন পাস। হ্যাঁ বিশ্বাস করছো না, এরমই হয়। রাষ্ট্রপতি চাইলে 1 2 3 বলবে, পার্লামেন্টে যে কোনো আইন পাস হয়ে যাবে। এই যে 1 2 3 বলে যে আইন পাস হয়ে গেল, এটাকে বলা হয় অধ্যাদেশ জারি করার ক্ষমতা বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, যেটা কিনা 123 নম্বর আর্টিকেল বলে রেখেছে। নেক্সট হচ্ছে 243 নম্বর আর্টিকেল, যেখানে পঞ্চায়েত, একটা 40-এ পঞ্চায়েত দেখলাম, যেখানে সংবিধান সরকারকে বলছে যে পঞ্চায়েত গঠন করো। আর এবার আসলে পঞ্চায়েত যখন গঠন হলো দেশের মধ্যে, তখন সেটা 243 নম্বর আর্টিকেলে স্থান পেল। 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশন রয়েছে, যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ট্যাক্সের ডিভিশন, কার কাছে কত টাকা কর যাবে কি বৃত্তান্ত, সেটা কিন্তু নথি গ্রন্থ হয়, মানে সেটা কিন্তু হিসাব কিতাব করা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 300A নম্বর আর্টিকেল, যেখানে রয়েছে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি রয়েছে 300A নম্বর আর্টিকেলে। নেক্সট দেখো, নেক্সট 3টে আর্টিকেল রয়েছে জরুরি অবস্থার জন্য। 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেখানে সারা দেশ জুড়ে কিন্তু রাষ্ট্রপতি চাইলে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে। এর সাথে 4 যোগ করো, 356, যেখানে রয়েছে রাজ্য জরুরি অবস্থা। এক একটা রাজ্যে যদি মনে করে আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, রাষ্ট্রপতি শাসনও বলা হয় এটাকে। তার সাথে আবারও 4 যোগ করে চলে আসবে আমাদের আর্থিক জরুরি অবস্থা। টাকা পয়সায় টান দেখালে কিন্তু আর্থিক জরুরি অবস্থা দেশের মধ্যে জারি করা যায়, 360 নম্বর আর্টিকেল বলছে। আর এই যে এত কিছু দেখলাম না, এই পুরো সংবিধানকে সংশোধন করার ক্ষমতা দিচ্ছে আমাদের সংবিধান সংশোধনী পদ্ধতি, যেটা রয়েছে 368 নম্বর আর্টিকেলে। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের ওই 37টা মতন আর্টিকেল আমি তোমাদের করালাম, 35টা প্লাস। এবার প্রত্যেকটা আমরা পিওয়াইকিউ করবো। তোমাদের কাজ হচ্ছে চুপচাপ ভিডিওটা দেখবে, অ্যান্সারটা নিজে করে মানে উত্তরটা দেবে কমেন্টে, তারপরে কিন্তু এগিয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন ডাব্লিউবি ফুড এসআইতে এসছে, যদিও এই প্রশ্নটা তোমাদের প্রয়োজন নেই, এটা এখন অবসলিট প্রশ্ন, এটাকে আমি সরিয়ে দিচ্ছি কারণ এটা এখন আর দরকার নেই। চলো প্রথম প্রশ্ন হচ্ছে আরআরবি
এনটিপিসিতে আসা প্রশ্ন 2021-এ। কোশ্চেন বলছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? দেখো নিজেরা পারবে কিনা। 76 একটু আগে বলে এসছি, এনটিপিসিতে আসা প্রশ্ন, পরীক্ষা খোঁজ জিজ্ঞেস করেছে। 76-এ কি রয়েছে? এক্ষুনি বললাম। 74-এ কি? 74-এ কি বলো, নিজেরা বলো। 74 হচ্ছে মন্ত্রী পরিষদ। 75-এ কি? প্রধানমন্ত্রী। এদেরকে আইনি পরামর্শ কে দেয়? আইনি পরামর্শ কে দেয়? অ্যাটর্নি জেনারেল দেয়। এদের অফিস কোথায়? 3 কিলোমিটার দূরে, 79-এ, পার্লামেন্টে। তাহলে সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল নিয়োগ। দেখো নিজেরাই পারবে, আমি এখানে উত্তর করে দিচ্ছি, তোমরা আগে নিজেরা উত্তর করে তারপরে কিন্তু আসবে দেখতে। দেখো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি সংবিধানে উল্লেখ রয়েছে কোন ধারায়? ওই যে বললাম রাষ্ট্রপতি শপথ নিচ্ছে, ভালো কথা, রাষ্ট্রপতি 60-এর মাধ্যমে শপথ নিচ্ছে, ওথ নিচ্ছে, ভালো কথা। কিন্তু রাষ্ট্রপতিকে যদি সরাতে হয় তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে ইমপিচমেন্ট। এই যে 61টাকে আই বলে কনসিডার করে ইমপিচমেন্ট লিখতে পারি, যেটাকে বলা হবে অপসরণ। এই ইমপিচমেন্ট ইংলিশ শব্দটা মাথায় রাখবে, পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে, এরমভাবেই জিজ্ঞেস করেছিল সিএপিএফ এএসআই দিল্লি পুলিশ এক্সামে। 61 নম্বর কিন্তু হবে সঠিক উত্তর, মানে অপশন সি। নেক্সট দেখো, ইউনিফর্ম সিভিল কোড বা ইউনিফর্ম নাগরিক কোড, অভিন্ন দেওয়ানি বিধি, ভাই ভাইয়ে কাটাকাটি লেগেছে, ক্ষতি নেই, নাগরিক কোড কিন্তু তৈরি হচ্ছে, অভিন্ন নাগরিক কোড বা দেওয়ানি বিধির যে নিয়ম সেটা তৈরি হচ্ছে সমান সমান হওয়ার জন্য। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার কিন্তু সমান নিয়ম হবে, 44 নম্বর আর্টিকেল বলছে। নেক্সট দেখো, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের তোমরা নিজেরা পারবে। দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2022 আসা প্রশ্ন বলেছে 280 নম্বর আর্টিকেল। দেখো একটু আগে করিয়ে এসেছি 280 নম্বর আর্টিকেল, এই দেখো একটু আগে আমি করিয়ে আসলাম। এই দেখো, এই যে কি বললাম, সেন্ট্রাল স্টেটের মধ্যে ট্যাক্সের ডিভিশন, অর্থ কমিশন, 280 নম্বর আর্টিকেলে কিন্তু বলা রয়েছে। দেখো ঠিক আছে, তাহলে 280 নম্বর আর্টিকেলে হয়ে গেল আমাদের অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন। নেক্সট দেখো, মানি বিল যখন তোমার বাজেট অতিক্রম করে যাবে তখন মানিতে, বাজেটে মানিতে কিন্তু টানাটানি পড়বে। কমেন্টে উত্তর করো, আমি দেবো না উত্তর, নিজেরা উত্তর করো, হোমওয়ার্ক দিলাম। নেক্সট দেখো, নিচের কোনটি রাষ্ট্রপতির শপথের সাথে সম্পর্কিত? কমেন্ট করো তোমরা নিজেরা, আমি এটাও বলবো না, এগুলো দরকার নেই, এক্ষুনি পড়িয়েছি আবার কি উত্তর দেবো। দেখো কোথায় এসেছিল, সিএইচএসএল পরীক্ষা আসা প্রশ্ন। নেক্সট দেখো, বলেছে ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? কোনটা হবে? 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, তাই তো, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, তাহলে 40 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 17 নম্বর, কোনটা হবে? 17 নম্বর, হাম সাথ সাথ হ্যাঁ বলেছিলাম একটু আগে, আমরা যদি সবাই একসাথে থাকি তাহলেই কিন্তু দেশের হবে উন্নতি। তাহলে 7 ফর অস্পৃশ্যতা প্রথার বিলুপ্তিকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। নেক্সট দেখো, আর্টিকেল 360, ওই যে বললাম 3 রকমের জরুরি অবস্থা রয়েছে। চলো এটাকেও আমি তোমাদের হোমওয়ার্ক ছেড়ে দিই, এমটিএসে আসা প্রশ্ন হোমওয়ার্ক করে জানাবে, ঠিক আছে? তাহলে আমরা কটা প্রশ্ন দেখলাম, কোয়েশ্চেন করলাম, সাথে কিন্তু তোমরা নিজেরা আশা করি উত্তর করলে যারা পড়লে, আর সাথে কনসেপ্ট বুঝলাম। তো এরমভাবেই কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে ধরে ধরে কোর্সে একটা করে চ্যাপ্টার শেষ করাই, এবং সেটার কনসেপ্ট সাথে ট্রিক্স থাকে, সমস্ত কিছু পড়িয়ে খুঁটিনাটি ডিটেলস কভার করে যাবতীয় এমসিকিউ কভার করে তারপরে কিন্তু নিঃশ্বাস নিই, মানে ত্যাগ করি, ছাড়ি বিষয়টাকে। তো যদি মনে করো যে তোমরা জয়েন করবে, এই নাম্বারে কিন্তু কল করে তোমরা বাকিটা জেনে নিতে পারো। স্টার্ট হতে চলেছে কিন্তু 5ই জানুয়ারি থেকে, বেশি টাইম নেই হাতে, চলে আসো। তাহলে আজ আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।